অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছি। অন্যদিন ওই ভোর ৫টার সময় ঘুম থেকে উঠি, আর আজকে জানো তারও আগে উঠেছি। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ শুরু করে দিয়েছি। কারণ কি জানো তো, আজকে আমি অনেক বড় একটা দায়িত্ব নিয়েছি, আর কাজটা তোমরাও অনেকেই করতে বলেছিলে। তো কাজটা আমি আজকে করেই ছাড়বো। তো সেই কারণে ভোর ভোর উঠে সংসারের কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। তো কি কাজ করতে চলেছি সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা জানো, বৃষ্টি পড়ছে। তোমরা বুঝতে পারছো না কি? আমি বুঝতে পারছি না। তবে ওই যে টিনের চালটা দেখো ভেজা হয়ে আছে। তবে আমি যখন মারুলি দিচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না। যেই ঝাড় দিতে শুরু করলাম অমনি ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু হলো। তবে যে খুব জোরে পড়ছে ভিজে যাচ্ছি সেটা নয়, মানে বেশ ভালোও লাগছে, ঝিরঝির করে আর কি গায়ে পড়ছে। তো তাড়াতাড়ি করে ঝাড়টাও দিয়ে নিচ্ছি। আর যদি ঝাড়টা এখন না দিই না, বৃষ্টিটা যদি বেশি আসে তাহলে এই যে পাতাগুলো দেখছো সব কিন্তু পাতাগুলো বসে যাবে, তখন উঠোনটা দেখতে খারাপ লাগবে। তো সেই কারণে ভাবলাম ঝাড় দিয়ে দিই। তো উঠোনটার ওই দিকটা ঝাড় দিলাম, তারপরে চলে গেলাম দেখো ওই যে কলপাড়ের ওই সাইডটায়। এই সাইডটাতে জানো তো অনেক পাতা পড়ে থাকে। ওই যে কলপাড়ে পেয়ারা গাছটা আছে, পেয়ারের পাতা পড়ে থাকে। তারপরে হচ্ছে নিম গাছ আছে, নিমের পাতা পড়ে থাকে, অনেক পাতা পড়ে থাকে। তো এই দিকটাও কিন্তু দুবেলাতেই ঝাড় দিতে হয়। আর ওই যে এখন দেখো সূর্য মামা উঠছে, মানে আজকে অনেক আগেই কাজ শুরু করে দিয়েছি গো, সূর্য উদয় হয়নি। তো যাই হোক, এই পাশটা ঝাড় দিই, তারপরে তখন ওই দিকটা ঝাড় দিয়ে দেবো। না গো, আস্তে আস্তে ঝাড় দিলে হবে না। বৃষ্টিটা মনে হচ্ছে সকাল সকাল বেশ ভালোই আসবে। আগে যা পড়ছিল তার থেকে একটু বেশি পড়তে লাগলো, তাই হাতের স্পিডটাও আমি একটু বাড়িয়ে দিলাম। তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এখনও কিন্তু অনেকটা জায়গা ঝাড় দিতে আছে। এই যে উঠোনটা শেষ করব, তারপরে গলিগুলো ঝাড় দেব, তারপরে রাস্তা ঝাড় দেব, পুকুর পাড় দেবো, কলপাড় দেবো, দিদিদের চালা ঘরের উঠোন দেব। মানে অনেক অনেক বাকি আছে। জোরে যদি বৃষ্টি চলে আসে তাহলে আমার আর ঝাড় দেওয়া হবে না। আর বাইরে রাস্তায় যে বাঁশের পাতাগুলো পড়ে আছে সেগুলো সব জল পেয়ে একদম চেপে বসে যাবে। তো চলো আর শেয়ার করছি না, তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে দিই। রাস্তাগুলো যখন আমি ঝাড় দেওয়া শুরু করেছিলাম তখন বেশ জোরে বৃষ্টি চলে এসেছিল। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে আবার বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। মাথায় গামছা নিলাম, দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরেই ছিলাম। বৃষ্টি পড়ছিল, তারপরে আর তেমন কোনো কাজ করাই হয়নি। তো এখন বৃষ্টিটা কমে গিয়েছে আর টাইম কলে জলও চলে এসছে, তাই ভাবলাম যাই জলের বোতলগুলো জল ভরে নিই। নইলে ওই যে মেঘলা মেঘলা করছে, যদি কারেন্ট না থাকে তখন আর জল পাওয়া যাবে না, তখন মুশকিল হয়ে যাবে। তো সেই কারণে সমস্ত বোতল নিয়ে চলে এলাম। আর বোতলগুলো সব ফাঁকা হয়ে থাকছে জানো তো। আর এমনিতেই প্রচণ্ড গরম, আর ফ্রিজেও কিছু জল রাখতে হচ্ছে। মানে আমরা যদিও না খাই, মানে পাশের বাড়িরও কেউ আসছে, দিয়ে বলছে যে ঠান্ডা জল দাও একটু, তখন আর কি ঠান্ডা জল দিতে হচ্ছে। তো সেই কারণে ফ্রিজেও রাখতে হচ্ছে, যে চাইছে তাকে আর কি দেওয়া হচ্ছে। তো যাই হোক, সব বোতলই ফাঁকা হয়েছে দেখো, পুরো একদম এক ধামা আবার এক গামলা। তো সব কিছু নিয়ে চলে এসেছি, আর এই যে এক এক করে বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। আগে বোতলেই ভরতে শুরু করলাম। কড়াইগুলো দেখো ফাঁকাই রয়েছে, বড় কড়াইটায় জল ভরতে হবে, তারপরে ওই সাদা বালতিটায় ভরতে হবে। তো সব বোতলগুলোই জল ভরে নেব। আমার সব বোতলে জল ভরা হয়ে গিয়েছে, বোতলগুলো এখন ঘরে রেখে দেব। আর কড়াইটায় জল ভরার জন্য এই যে পাইপটা লাগিয়ে দিলাম। পাইপটা তো বড় নয়, ডাইরেক্ট কড়াইয়ে পড়ে না, তো সেই জন্য সাদা বালতিটা লাগিয়ে দিলাম। চলো বোতলগুলো রেখে আসি, দিয়ে এইগুলোই জল ভরে নিই। কালকে রুদ্রর বাবা গিয়েছিল মামার বাড়ি। তো ওখানে তো মামা কেমন আছে আর কি জিজ্ঞাসাবাদ করতে আর কি গেছিলো, দাদু দিদার সাথে কথা বলে এসছে। তো আসার সময় কালকে অনেক বেশ বাজার করে নিয়ে এসেছিলো। তো লাল ডাঁটার কথা তো তোমাদেরকে বলছিলাম, আমাদের ডাঁটাটা দেখিয়েছিলাম, খাবো বলছিলাম কুমড়ো নিয়ে এলে পরে। তো এই ডাঁটাটা আমাদের গাছেরটা নয়, মানে এটা বাজার থেকে নিয়ে এসছে। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে ডাঁটাটা কত টাকা দাম নিয়েছে। তো রুদ্র বাবা বলছিল 10 টাকা নিয়েছে। আমি বলছি বাহ, 10 টাকায় বেশ অনেকটাই ডাঁটা হয়েছে, দুদিন খাওয়া হবে। তো কুমড়ো নিয়ে এসছে দেখো, আলু টালু অনেক কিছু নিয়ে এসছে, পটলও নিয়ে এসছে। পটলের নাকি খুব কম দাম ছিল, তো বেশি করেই পটল নিয়ে এসছে। তো যাই হোক, এখন কুমড়োটা প্রথমে আমি কেটে নিচ্ছি।
কুমড়ো কাটবো, তারপরে লাল ডাঁটাগুলো কেটে নেব। আর সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান করেই কিন্তু আমি সবজিপাতি কাটতে শুরু করেছি। ওই যে তোমাদেরকে বললাম না, আজকে অনেক বড় একটা কাজ করতে যাব, কারণ আজকে যাব রুদ্র বাবাকে ডাক্তার দেখাতে। আর সেই সঙ্গে আমারও ডাক্তার দেখানো হয়ে যাবে, কারণ আমাকে 1 মাস পর যেতে বলেছিল, প্রায় 1.5 মাস হতেই চলো, আমার আর যাওয়া হয়নি। তো ভাবছি দুজনে একসঙ্গে যাব, দিয়ে আজকে ডাক্তারটা দেখিয়ে নেব। আর আজকে দিদি বাড়িতে আছে, আর আমরা ডাক্তার দেখাতে যাব বলেই কিন্তু দিদি আজকে ভাগ্নিকে নিয়ে স্কুলে যায়নি। তো আজকে স্কুলটা কামাই হয়ে গেল, তো দিদি রান্নাবান্না করবে। তো সেই কারণে আমি ভাবলাম সবজিপাতিগুলো কেটে রেখে যাই, দিদি রান্নাবান্না করবে, আবার মাকে স্নান করাবে, তো হাতে সময় আছে, ভাবলাম সবজিপাতিগুলো কেটে দিই, তাই আমি সবজিগুলো কেটে দিচ্ছি। এখন বাজছে পুরোপুরি 9টা। তো আমি মুড়ি খেলাম, মুড়ি খেয়েই কিন্তু টোটো চলে এসেছিলো, বেরিয়ে পড়েছি। আর আজকে দেখো চুড়িদার পরে যাচ্ছি, তো সব সময় যখন গেছি শাড়ি পরেই গেছি। তো রুদ্রের বাবা আমাকে বললো আজকে আর শাড়ি পরতে হবে না, চুড়িদার পরেই চলো, কারণ ওখানে গিয়ে তো অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। অবশ্য যখন গেছি রুদ্র বাবাই লাইনে দাঁড়িয়েছিল, কারণ ছেলেদের লাইনটা একটু কম থাকে। তবে আজকে দুজনেই ডাক্তার দেখাবো, দুটো লাইনে দাঁড়াতে হবে দুজনকে, তাই একটু চুড়িদারটাই পরে নিলাম। তো যাই হোক, চলো এখন যাই, দেখি ডাক্তারে কি বলছে না বলছে। প্রথমে হসপিটালে যাব, টিকিট করব, তারপরে ডাক্তার দেখাবো। অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। সেই যে তোমরা দেখেছো আমরা টোটোয় আসছিলাম, তারপর থেকে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ আজকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আজকে তো দুজনেই ডাক্তার দেখাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি। তো প্রথমে গেছিলাম হসপিটালে ছিল লম্বা লাইন। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকিট কাটতে পেরেছিলাম। দুটো লাইনে দাঁড়িয়েছিলাম, দুটো টিকিট করা হয়েছে। প্রথমে আমাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার জন্য আমার ঠিকই আছে বললো। তো রুদ্রর বাবার অসুবিধা আছে, ওকে এক্সরে করতে দিয়েছে, তো আরও অনেক কিছু বলেছে, তো সেইগুলোই করতে হচ্ছে। মানে অনেক ছোটো করতে হচ্ছে রুদ্রের বাবার জন্য, মানে একবার হসপিটাল, একবার হচ্ছে চেম্বার, একবার হচ্ছে এক্সরে, যেখানে করে সেখানে যেতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে গো। তো এত গোলমালের মধ্যে না, মানে আজকে যে ভিডিওটা তোমাদেরকে 2টোর সময় দিতাম সেটাই দিতে পারলাম না। তো যাই হোক, রুদ্র বাবার এক্সরে করানো হয়েছে, তারপরে আবার গেছিলাম হসপিটালে। মানে হসপিটালে একবার ডাক্তার দেখিয়েছি, এক্সরে করতে দিয়েছিল, এক্সরে করা হলো, সেখানে অনেকক্ষণ বসে থাকতে হলো। তারপরে আবার ডাক্তার দেখালাম, ডাক্তারে দেখলো, ডাক্তারে দেখে বললো যে বুকে ইনফেকশন আছে। কিন্তু রুদ্র বাবাকে যা যা জিজ্ঞাসা করলো সেই সমস্ত কিছুই নেই, শুধু ওর ব্যথাটাই আছে। তো সেই কারণে সব কিছু বলা হলো। দিয়ে আবার আমরা ভাবনা চিন্তা করলাম যে চেম্বারে একটা অন্য ডাক্তার আর কি দেখিয়ে নিই। তো ওটা তো ছিল মানে বুকের ডাক্তার, চেস্টের ডাক্তার ছিল। তো এখানে আবার আরেকটা ডাক্তার দেখাবো বলে আমরা এসে নাম লেখানো হয়েছে, এখন বসে আছি। তো দেখি এখানে ডাক্তার দেখাই, এক্সরে রিপোর্টটা দেখাবো, ডাক্তারে কী বলছে দেখি, তারপর হচ্ছে তোমাদেরকে জানাবো। তো চলো, রুদ্র বাবা ভেতরে বসে আছে, আমিও যাই, গিয়ে বসি। প্রচণ্ড গরম আর খুব রোদ, হসপিটাল থেকে 2বার যাওয়া আসা করতে হলো, মানে কম ব্যাপার কি বলবো। চলো, আমরা অনেকক্ষণ থেকেই বসে আছি, আর আমরা কিন্তু আগের থেকে নাম লেখাইনি, হঠাৎ করে আমরা এসছি। প্রথমে খবর নিলাম ডাক্তারবাবু বসবেন নাকি, তো এখানে বলল হ্যাঁ বসবেন, একটু বসতে বললো আমাদেরকে। অনেকক্ষণ থেকে বসে আছি জানো তো, এদিকে অনেকটা চিন্তাও হচ্ছে। হসপিটালে বললো যে ইনফেকশন হয়েছে সেই কারণে। তো দেখি কখন ডাক্তারবাবু আসছেন, তো তারপরে ডাক্তার দেখাবো। আর ডাক্তার দেখানোর পর তোমাদেরকেও জানাবো যে ডাক্তারে কি বললো না বললো। ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি চলে এসেছি, আর অনেকটাই দেরি হয়ে গেছে জানো আজকে বাড়ি আসতে। তো বাড়ি এসে দেখছি রুদ্রসোনা ঘুমাচ্ছিল, তো এইমাত্র ওর ঘুম ভাঙলো। এখানে ভাগ্নে আর রুদ্র ঘুমাচ্ছিল। তো এই যে দেখো সবেমাত্র ওর ঘুম ভাঙছে। আর ওকে কিন্তু আমরা আগে থেকে বলিনি যে আমরা ডাক্তার দেখাতে যাব, কারণ ওকে যদি বলতাম ও কিন্তু যাব বলতো। আর হসপিটালে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা একদমই ঠিক নয়। আর দেখছোই তো সেই সকালবেলায় গিয়ে আমাদের কত দেরি হচ্ছে আসতে, তো সেই কারণে ওকে জানাইনি। গিয়ে আমরা ভেবেছি হ্যাঁ স্কুল থেকে এসে একটু কান্নাকাটি করবে, তো সবাই আছে একটু সামলে নেবে। তবে আগে যদি জানতে পারতো যে আমরা যাব, তখন কিন্তু ও যাব বলে বায়না করতো, স্কুলে যেতে চাইতো না। তো যাই হোক, এই যে ঘুমাচ্ছিল, রাগ করেছে আমার উপরে, দেখো তাকাতে বলছি তাকাচ্ছে না, শুধু এপাশ আর ওপাশ করছে। তো যাই হোক, ছেলেটার এখন রাগ ভাঙাতে হবে। রুদ্রসোনা রাগ ভাঙাতেই আমার অনেকটা সময় লেগে গেছিলো। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। ওই যে বললাম না অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে। তো এসে খাওয়া দাওয়া করেছি। কী রান্না বান্না হয়েছে তোমাদেরকে বলাই হয়নি, আর খাওয়া দাওয়াটাও শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন একটু হাতে মুখে সাবান নিয়ে নিচ্ছি, কারণ আজকে তো অনেক সকালে আমার স্নান করা হয়েছিল। তো ভাবলাম একটু বিকেলবেলায় হাত মুখে সাবান নিয়ে একটু ভালো লাগবে, একটু ফ্রেশ লাগবে। তো
তো এমনিতে বিকেলবেলা মুখে সাবান নেওয়া হয় না, আগে নিতাম জানো তো, এখন আর নেওয়া হয় না। ওই মাঝে সাঝে আর কি মুখে সাবানটা নেওয়া হয়। তো মুখে একটু সাবান নিলাম আর হাতগুলোতেও নিয়ে নিলাম। আর যা গরম কি বলবো, প্রচণ্ড গরমও লাগছে। তো যাই হোক চলো এখন হাত মুখটা একটু মুছি, ওতেই একটু ফ্রেশ লাগবে জানো তো। বাবা কি গরম গেল সারাটা দিন। হাতে মুখে সাবান নেওয়া হলো, তারপরে ভাবলাম চুলটা একটু আঁচড়ে নিই, কারণ সারাটা দিন তো চুল আঁচড়ানো হয়নি। আর সারাটা দিন ছুটোছুটি করতে আজকে গেল। রুদ্রর বাবাকে নিয়ে যে এতটা ছুটোছুটি করতে হবে ভাবতে পারিনি। তো তোমাদেরকে তো বলাই হয়নি ডাক্তারবাবু কি বললেন, রুদ্র বাবার কী হয়েছে। তো এবারে তোমাদেরকে সবটা বলবো। আমরা তো সকাল 9টার সময়তেই বেরিয়ে গেছিলাম যে হসপিটালে দুজনেই ডাক্তার দেখাবো বলে, দুজনেই বুকের ডাক্তার দেখাবো বলে বুকের ডাক্তারের যে টিকিট যেখানে দেয় সেখানেই কিন্তু দাঁড়িয়েছিলাম। সেখানে তো লম্বা লাইন ছিল, তো দুজনেই টিকিট করেছিলাম, তারপরে ডাক্তার দেখিয়েছিলাম। তো রুদ্র বাবাকে দেখলো, সব জিজ্ঞাসাবাদ করলো, তারপরে বলল যে এক্স রে করে নিয়ে আসতে বুকের। তো ও আবার ওখান থেকে এলো, দুজনেই এলাম, দিয়ে এক্স রে করা হলো। আবার এক্স রে নিয়ে আবারও গেলাম ওখানে লাইনে, তখন আর টিকিটের লাইনে দাঁড়াতে হয়নি, মানে যারা আর কি ডাক্তার দেখাবে দাঁড়িয়েছিল, তো সেখানে লাইনে দাঁড়াতে হলো। দিয়ে আবার গেলাম ডাক্তার দেখালাম। তো ডাক্তারে বলছে নাকি যে বুকে মানে ফুসফুসে ইনফেকশন হয়েছে সেটা বলল। তো আমাদের তো কেমন একটা লাগলো যে ইনফেকশন হয়েছে, জ্বর টর কিছু নেই। ওকে অবশ্য জিজ্ঞাসা করেছিল যে জ্বর টর আছে নাকি, কফ উঠলে রক্ত ওঠে নাকি, অনেক কিছু জিজ্ঞাসা করেছিল। তো ওর তো শুধুমাত্র ব্যথায় আছে, আর সেরকম কোনো তো অসুবিধা নেই। দিয়ে আমাদের কেমন কেমন একটা লাগলো, দিয়ে রুদ্র বাবার আমি বললাম যে চলো একবার চেম্বারে দেখিয়ে নিই। তো তারপরে আমরা ওখান থেকে গেলাম চেম্বারে। তো চেম্বারে গিয়ে প্রথমে খবর নিলাম যে ডাক্তারবাবু বসবেন নাকি। তো বলল যে বসবে। তো অনেকক্ষণ বসে থাকলাম আমরা, তারপরে ডাক্তারবাবু এসেছিলেন, দিয়ে রুদ্র বাবাকে দেখানো হয়েছিল। আর ওই ডাক্তারবাবুই কিন্তু রুদ্র বাবার আঙুল দেখে একদিন বলেছিলেন যে তোমার আঙুলগুলো এরকম কেন, একবার হার্টের ডাক্তার দেখিয়ে নেবে, তাই বলেছিল যখন মাকে একবার ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো তখন থেকেই আমাদের কেমন একটা লাগে যে ডাক্তার দেখাবো করি, কিন্তু দেখানো হয় না। তো ওই ডাক্তারবাবু বলেছিলেন বলেই কিন্তু আমরা ওই ডাক্তারকে দেখাবো বলেই কিন্তু আজকে চেম্বারে গিয়েছিলাম। যে ডাক্তারবাবু যে মানে এক্স রে রিপোর্টটা ছিল সেটা ডাক্তারবাবুকে দেখানো হলো। যে ডাক্তারবাবু বলছে কি বুকে ইনফেকশন নেই, ফুসফুসে ইনফেকশন নেই, তবে এই যে বুকের হাড় আছে যেখানে রুদ্রবাবা ব্যথা বলছিল সেখানে একটু সমস্যা আছে, তাই বললেন। দিয়ে ওষুধ দিলেন, 1 সপ্তাহ মতো ওষুধ দিলেন, আর বললেন যে সিটি স্ক্যান আর ইসিজি করে নিয়ে যেতে। আমি বললাম যে কবে আসতে হবে। তো ডাক্তারবাবু বললেন যে যেদিন আসবেন আপনারা, তাই বললেন। তো যাই হোক ডাক্তারবাবু ওই রকমই আর কি বললেন, মানে ঠিকঠাকভাবে কিছু জানতেই পারা গেল না। ওই যে সিটি স্ক্যান আর ইসিজিটা করলেই ডাক্তারবাবু তখন ধরতে পারবেন যে ভিতরে কোনো কিছু হয়েছে নাকি কি আর কি। তবে বুকের একটু সমস্যা আছে, আর হসপিটালে বলেছিল যে ফুসফুসে ইনফেকশন হয়েছে। তো যাই হোক ওই খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করব সিটি স্ক্যানটা আর ইসিজিটা করে নিয়ে যাওয়ার। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে। তো একদিকে দেখো আমি দুধ গরম করে নিচ্ছি, আর একদিকে আমি চা করছি। তো ওইদিকে চুলটুল আজকে আমি কিছুক্ষণ উঠোনেই বসেছিলাম, মানে খুব চিন্তা ভাবনা হচ্ছিল জানো তো, যে আবার ওই রিপোর্টগুলোয় কি আসবে না আসবে, কি হবে না হবে, মানে চারিদিকে চিন্তায় পড়ে গেছি। সবাই বাড়ির এক এক করে অসুস্থ। তো যাই হোক এখন কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে, রাত 9:30 মতো বাজছে। ওই সন্ধ্যাবেলা রুদ্রকে পড়াতে বসিয়েছিলাম চাটা করে আর কি। তো তারপরে আর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মনটা একদমই ভালো নেই জানো তো, মানে একের পর এক বুঝতেই তো পারছো সবার শরীর খারাপ, কেউ ভালো নেই, মন মেজাজ একটুও ভালো নেই। এই যে খেতে বসেছি আমরা, তো রুদ্রর বাবা এই যে খাওয়া দাওয়া করছে আর বলছে ওর নাকি পিঠে খুব ব্যথা করছে, মানে বুকে যে ব্যথাটা করছিল পরশু দিনকে তোমরা দেখেছিলে, বুকে ব্যথার জন্য তেল দিচ্ছিলাম। আজকে জানো তো বুকে ব্যথাটা ওর একদমই নেই, তবে ওই যে মানে কোনো ভারী কাজ করতে গেলেই বুকে ব্যথাটা ওর শুরু হয়ে যায়। ডাক্তারবাবুকে সব কিছু খুলে বললেন যে কোনো ভারী কাজ করতে গেলে মাথায় যদি কোনো ওজন নিই তাহলে ব্যথাটা অনুভব হয়। আর এখন নাকি বলছে বিকেল থেকে ও শুরু হয়েছে পিঠে ব্যথা। এই যে পিঠে ব্যথার জন্য ও নিচু হয়ে ভাতটাও পর্যন্ত খেতে পারছে না, এতটাই ওর অসুবিধা হচ্ছে। তো যাই হোক আজকে তো দিদি রান্না বান্না করেছিল, ওই যে কুমড়ো কেটেছিলাম, কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছিল, আর দিদি ডিমে আলুতে ঝোল করেছিল, আর একটা কচু আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছিল, ওই সবই দিদি রান্নাবান্না করেছিল। তো যাই হোক এদিকে রুদ্রর বাবা দেখো অনেকটা চিন্তা করছে, আর আমিও খুব চিন্তায় পড়ে গেছি। তো দেখি ঠাকুর করে সব যেন ভালোই মিটে যায়, রুদ্র বাবা যেন ভালো থাকে, ওর ভিতরে যেন কোনো
রোগ অসুখ যেন না থাকে। তোমরাও আশীর্বাদ করো রুদ্র বাবা যেন ভালো থাকে। তো দেখি কবে করছি টেস্টগুলো, দিয়ে ডাক্তারবাবুকে দেখাতে পারছি। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।